আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল শাখার অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ের পঞ্চম অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন এই অধ্যায়টি করাবো এবং এই অধ্যায়ে এটি আমার দ্বিতীয় ক্লাস। যদিও হিসাব মতো গত ক্লাসটি নেটওয়ার্কের দুর্বলতার কারণে তোমরা বোর্ডের কোনো লেখায় দেখতে পাওনি। যে গাণিতিক সমস্যার সমাধান আমি করিয়েছিলাম সেগুলো তোমরা কিছুই দেখতে পাওনি। এই জন্য এই ক্লাসটি আমি আবার নিচ্ছি। আশা করছি আজকে তোমরা সবাই নেটের সংযোগ ভালো থাকবে এবং সব কিছুই তোমরা দেখতে পারবে। এই জন্য এই ক্লাসটি আমি পুনরায় করাচ্ছি, কিন্তু এটা আমি গত ক্লাসে করিয়েছিলাম কিন্তু তোমরা কিছু দেখতে পাও না। ঠিক আছে, তো প্রথম ক্লাসে আমি কিছু তথ্য আলোচনা করেছিলাম, এই ক্লাসে আমি গাণিতিক বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছি, যে মূলধন আয় ব্যয় প্রাক্কলন কী, এটা গুরুত্ব, এগুলো আলোচনা করা শেষ। এখন মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের কয়েকটি পদ্ধতি আছে, 4টি পদ্ধতি রয়েছে, এগুলো নিয়েও আলোচনা করেছি। আজকে আমি গড় মুনাফার হার পদ্ধতির মাধ্যমে যে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং গাণিতিক এই যে গড় মুনাফার হার পদ্ধতি, এই পদ্ধতির কিছু সূত্রের মাধ্যমে গাণিতিক সমস্যায় যেতে হবে। একটি সূত্র আছে, সেটি হচ্ছে গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ গুণ 100। যখনই আমাকে হার বের করতে হবে তখন কিন্তু 100 গুণ করতে হবে। তোমরা জানো যে হার বের করার সময় শতাংশে করতে হয়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে গড় নিট মুনাফা বা গড় বিনিয়োগ এটা আমরা কোথায় পাবো, এটা আমরা কিভাবে বের করবো, তাই না? তো গড় করারও একটি সূত্র আছে, সেটা হচ্ছে মোট নিট মুনাফা ভাগ বছর সংখ্যা। মোট নিট মুনাফা আমরা কোথায় পাবো? একটা ছকের মাধ্যমে প্রথমে আমাদেরকে কয়েক বছরের নিট মুনাফাগুলো বের করে দিতে হবে। সেই নিট মুনাফা, বছরের নিট মুনাফাগুলোকে একসাথে যোগ করলে এবং যোগ করার পর বছরের সংখ্যা দিয়ে ভাগ দিলে আমরা গড় নিট মুনাফা পেয়ে যাব। এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিব কি করে আমরা নিট মুনাফাটা বের করব। এখন তাহলে গড় বিনিয়োগ কিভাবে বের করব? গড় বিনিয়োগ বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ ভাগ 2। এটা কিন্তু বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে হবে না, এক্ষেত্রে তোমাকে অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হবে। এরপর হচ্ছে অবচয়। কখনো কখনো প্রশ্নে অবচয় নির্ণয় করে দেয়া থাকে, যদি অবচয় নির্ণয় করে দেয়া না থাকে তখন আমাদের নির্ণয় করে নিতে হবে। আর অবচয় নির্ণয় সূত্রটি হচ্ছে এই যে প্রারম্ভিক বিনিয়োগ বিয়োগ অবশিষ্ট মূল্য। এই অবশিষ্ট মূল্যের আবার কয়েকটি নাম আছে, সেটা হতে পারে উদ্ধার মূল্য, তারপরে অবশিষ্ট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য। এখন প্রশ্ন হচ্ছে অবচয় কি, তাই না? অবচয় হচ্ছে কোনো সম্পদের ক্ষয়িষ্ণু অংশ, মানে ক্ষয়ে যাওয়া অংশটাকে বোঝায়। ধরো আমি একটি ব্যবসা প্রতিষ্ঠানের কিছু মেশিন পত্রের কথা যদি জানি, সেই মেশিনটা প্রথমে 1 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসা হলো। ধরো টেলারিং মেশিন আমি 1 লক্ষ টাকা কিনে নিয়ে আসলাম। প্রথম বছর ব্যবহার করার পর এর কিছু কলকব্জ নষ্ট হয়ে যেতে পারে বা কিছু ক্ষয়ে যেতে পারে, সেটা পরবর্তী বছরে গিয়ে সেটার মূল্য 80,000, 1 লাখের পরিবর্তে 80,000 হয়ে গেল। মানে এই যে 20,000 টাকা, এই 20,000 টাকায় কি অবচয়। তারপরের বছর সে 80,000 টাকার মূল্য হয়তো 60,000 হয়ে গেল। সেটা কি, এই যে কমে যাচ্ছে, কমতে কমতে 5 বছর পরে সেটার মূল্য হয়তো 20,000 টাকায় আসলো। সেটা এই 5 বছর পর সে সম্পদটা যদি বিক্রি করতে যাওয়া হয়, 1 লক্ষ টাকা দিয়ে 5 বছর আগে কেনা হয়েছিল, 5 বছর পর সেটার মূল্য যখন 20,000 হয়ে গেল, সেটাই কি অবশিষ্ট মূল্য। এই যে বাকি 80,000 টাকা অবচয় হিসেবে চলে গেছে। প্রথমে যেই মেশিনটা 1 লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছিল সেটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো অংশ ক্ষয়ে যায়নি, এটার জন্য এটা মূল্য ছিল 1 লক্ষ টাকা। তো ব্যবহারে জিনিস, তোমরা সবাই জানো ব্যবহারে জিনিসের ক্ষয় হয়ে যায়, এই যে ক্ষয়িষ্ণু অংশ সেটাই হচ্ছে কি অবচয়। এই অবচয়টা যদি প্রশ্নে নির্ণয় করে দেয়া থাকে তাহলে কি হবে, এই অবচয়টা প্রশ্নে যদি নির্ণয় করে দেওয়া হয়, অবচয় নির্ণয় আমাদের আর করতে হবে না। যদি নির্ণয় করে দেয়া না থাকে তাহলে এভাবে নির্ণয় করতে হবে। কি করতে হবে? প্রাথমিক বিনিয়োগ বিয়োগ অবশিষ্ট মূল্য ভাগ বছরের সংখ্যা। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে নিট
মুনাফা। এই নিট মুনাফাটা আমরা কি করে বের করব? একটা ছকের মাধ্যমে, গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে আমরা নিট মুনাফা বের করতে পারি। বিক্রয় থেকে সমস্ত ধরনের খরচগুলো যখন আমরা বাদ দিব, এরপরে পাবো আমরা হচ্ছে কর পূর্ববর্তী মোট মুনাফা বা ক্ষতি। এখান থেকে যখন কর বাদ দিব তখনই আমরা কি পেয়ে যাব? নিট মুনাফা পেয়ে যাব। ঠিক আছে, তো বিক্রয় থেকে আমাদের কি কি জিনিস বাদ দিতে হবে? বিক্রয় থেকে প্রথমেই বাদ দিতে হবে হচ্ছে চলতি খরচ, এরপর হচ্ছে স্থায়ী খরচ, এরপর বাদ দিতে হবে অবচয়, এরপরে আমরা পেয়ে যাব মোট মুনাফা বা ক্ষতি। ঠিক আছে, এরপর আমরা কি করব? যখন আমাদের মুনাফার প্রতি কী করতে হবে? সরকারকে কর প্রদান করতে হবে। যদি কর প্রদান করতে হবে, কর প্রদান করার পরেই আমরা নিট মুনাফা বা ক্ষতি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন তৈরি করে রেখেছি, সেই প্রশ্ন অনুযায়ী আমি সমাধান করে দেখাবো। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে, দেখো, জনাব হাসিব 3 বছর মেয়াদি, এই যে আমি বারবার বলি না বছর সংখ্যা তো পেয়েছো, 3 বছর মেয়াদি, দেখেছো? 3 বছর মেয়াদি প্রকল্প কয়ে 20 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। কত লক্ষ? 20 লক্ষ। এই যে বলি না বিনিয়োগ, দেখেছো? বিনিয়োগ আমরা পেয়ে গেছি। তারপর কি বলা হয়েছে? এক্ষেত্রে প্রকল্পটা হচ্ছে 3 বছর মেয়াদি, এক্ষেত্রে বিক্রয় যথাক্রমে 2 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা। এই যে দেখো আমরা বিক্রয়গুলো পেয়ে যাচ্ছি। আমি তোমাদেরকে ছক একটু আগে দেখালাম না যে বিক্রয় পেয়েছো? বিক্রয়, এই যে দেখো বিক্রয়, যেহেতু প্রকল্পটা 3 বছর মেয়াদি, বিক্রয়ও কি 3টি, 2 লক্ষ, 7 লক্ষ, 9 লক্ষ। ঠিক আছে, এবং স্থায়ী ব্যয়, এই যে দেখো স্থায়ী ব্যয় হচ্ছে 95,000 টাকা। আর চলতি ব্যয় বা খরচ, এই দেখো আমি বিক্রয় থেকে চলতি ব্যয় বা খরচ বাদ দেওয়ার কথা বলেছিলাম। এই যে দেখো চলতি খরচ বিক্রয়ের 40%, মানে দেখো প্রথম বছর বিক্রয় 2 লক্ষ, দ্বিতীয় বছর 7 লক্ষ, তৃতীয় বছর 9 লক্ষ, এটা বিক্রয়ের 40% করে নিতে হবে। তারপর হচ্ছে বার্ষিক অবচয় 1 লক্ষ টাকা। আমি বলেছিলাম যে অবচয় নির্ণয় করে দেওয়া না থাকলে আমরা করব, যদি করে দেওয়া থাকে আমাদের আর করতে হবে না। এই দেখো বাদ অবচয় পেয়েছি আমরা অবচয়। তারপর হচ্ছে কর হার 30%, এই যে কর। তাহলে আমরা যদি এই ছকটা একটু মনে রাখি কষ্ট করে, তাহলে প্রশ্নের সাথে তুমি একদম ছক মিলে অঙ্কটা করে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। দেখো আমাদের প্রথমে কি লাগবে? হচ্ছে বিক্রয়। আমরা বিক্রয় পেয়ে গেছি, এই যে দেখো বিক্রয় লেখা আছে, বিক্রয় 2 লক্ষ, 7 লক্ষ, 9 লক্ষ। তারপর লাগবে হচ্ছে চলতি খরচ, এই যে চলতি খরচ দেওয়া আছে 40% বিক্রয়ের। তারপর লাগবে হচ্ছে স্থায়ী খরচ দেওয়া আছে 95,000 টাকা। এরপর অবচয় দেওয়া আছে, এরপর লাগবে হচ্ছে করটাও দেওয়া আছে, সেটা হচ্ছে 30%। তাহলে আমাদের কিন্তু অঙ্ক করতে আর কোনো সমস্যাই হচ্ছে না। তো তোমরা নিশ্চয়ই সবাই খাতা এবং কলম নিয়ে বসেছো এবং আমার সাথে সাথে এখন এই ছকটি তৈরি করে ফেলছো। এই যে দেখো আমাদের প্রকল্পটি কত বছর মেয়াদি? প্রথমেই দেওয়া আছে 3 বছর মেয়াদি। যখন 3 বছর মেয়াদি, যদি এমন হতো 5 বছর মেয়াদি, তাহলে আমরা বছরের জন্য 5টা ঘর করতাম। যদি থাকতো 4 বছর মেয়াদি, 4টা ঘর করতাম। যতটা বছর থাকবে ততটা ঘর করতে হবে। ঠিক আছে, 3 বছর মেয়াদি যেহেতু 3টা ঘর করে, 1, 2, 3। ঠিক আছে, 3 বছর মেয়াদি প্রকল্প। তাহলে প্রথম বছর লিখো সবাই, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, আর এখানে লিখবা টাকা পরিমাণ, দুঃখিত, পরিমাণ টাকায়। আর এখানে হবে বিবরণ। উপরে লিখো জনাব হাসিবের গড় মুনাফা হার পদ্ধতি নির্ণয়। ঠিক আছে, গড় মুনাফা হার নির্ণয়। দেখি দেখা যাচ্ছে কিনা।
আশা করছি দেখা যাচ্ছে, আসলে ঠিক বুঝতে পারছি না, মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো বিবরণে কি হচ্ছে, প্রথমে আমাদের আসবে হচ্ছে বিক্রয়। আমি যে তোমাদের ছকটা দেখিয়ে রেখেছি, দেখো বিক্রয়, বিক্রয় আমাদের দেয়া আছে কি, দেখো 2 লক্ষ 9 লক্ষ, তাহলে প্রথম বছরে বিক্রয় হচ্ছে 2 লক্ষ, তারপরের বছর বিক্রয় হচ্ছে 7 লক্ষ, 9 লক্ষ, তাই না? বিক্রয় থেকে কি বাদ দিতে হবে আমাদের বাদ দিতে হবে চলতি খরচ। চলতি খরচ কি? চলতি খরচ দেয়া আছে বিক্রয়ের 40%। তো তোমরা সবাই যদি 40% করো, নিশ্চয়ই সবার কাছে এখন ক্যালকুলেটর আছে, তা আসবে কত? সম্ভবত আসবে হচ্ছে 80,000 টাকা। আসবে 2,80,000 টাকা। তারপর হচ্ছে 9 লক্ষের 40% করো, আসবে 3,60,000 টাকা। তোমরা আমার সাথে সাথে করো, তাহলে এখানে কি আসে, যদি আমরা বিয়োগ, যেহেতু বাদ, বিয়োগ করি 1,20,000 টাকা, তাই না? তারপরে তোমরা 7 লক্ষ থেকে 2,80,000 বিয়োগ করলে কত হয়? হয় হচ্ছে 4,20,000। তারপর 9 লক্ষ থেকে 3,60,000 বাদ দাও, আসবে হচ্ছে 5,40,000। ঠিক আছে, এখন আমাদের বাদ দিতে হবে, যেহেতু আমরা দেখিয়ে দিয়েছি, বাদ দিতে হবে কি স্থায়ী খরচ। এখানে তোমরা লিখবা চলতি খরচ বিক্রয়ের 40% বাদ কি দিব? স্থায়ী খরচ। স্থায়ী খরচ কি আসবে? স্থায়ী খরচ দেখো প্রশ্নে দেয়া আছে হচ্ছে 95,000 টাকা। তাহলে আমরা করি, স্থায়ী খরচ স্থায়ী হয়, প্রতি বছরই একই রকম, ঠিক আছে? 95,000 টাকা। এটা এখন আমাদেরকে কি করতে হবে? এখান থেকে বাদ দিতে হবে। দাও, প্রত্যেকটা থেকে 95,000 টাকা বাদ দাও। 1,20,000 থেকে যদি 95 বাদ দিই, তাহলে আসবে হচ্ছে 25,000 টাকা। 25,000, ঠিক আছে? তারপর 4,20,000 থেকে 95,000 বাদ দাও, আসবে হচ্ছে 3,25,000 টাকা, তাই না? তারপর 5,40,000 থেকে 95,000 বাদ দাও, তাহলে কি আসবে? 4,45,000 টাকা। 4,45,000 টাকা, ঠিক আছে? এখন আমরা কি করব? বাদ দিব হচ্ছে অবচয়। দেখো অবচয় কিন্তু আমাদের নির্ণয় করে দেয়া আছে প্রশ্নে, দেখো 1 লক্ষ টাকা অবচয় নির্ণয় করে দেয়া আছে, 1 লক্ষ টাকা, ঠিক আছে? 1 লক্ষ টাকা। তাহলে আমাদের সবটা থেকে অবচয় বাদ দিতে হবে। দেই আমরা বাদ, এই দেখো 25,000 থেকে 1 লক্ষ যদি বাদ দিই, তাহলে আমাদের বিয়োগ চিহ্ন আসবে 75,000, তাই না? যখন বিয়োগ আসবে তখন বিয়োগ চিহ্ন দিবা বা এরভাবে ব্র্যাকেট লিখে দিবা। তারপর হচ্ছে 2,25,000, তারপর হচ্ছে 3 লক্ষ, 4,45,000 থেকে 1 লক্ষ বাদ দিলে আসবে 3,45,000 টাকা, ঠিক আছে?
তাহলে এই যে আমি বলেছিলাম বিক্রয় থেকে যাবতীয় খরচ বাদ দিতে হবে, তাই হচ্ছে না? দেখো, বিক্রয় থেকে চলতি খরচ, স্থায়ী খরচ, অপচয়, তিনটা জিনিস বাদ দিতে হয়। এই যে দেখো আমরা দিয়েছি বিক্রয় থেকে চলতি খরচ, স্থায়ী খরচ, অপচয় বাদ দিয়েছি। এরপরে আমরা কি পাবো? কর পূর্ববর্তী মোট মুনাফা বা ক্ষতি। কর পূর্ববর্তী মোট মুনাফা বা ক্ষতি। ক্ষতি দেখো, প্রথম বছরে কিন্তু আমাদের ক্ষতি হয়েছে ৭৫,০০০ টাকা ক্ষতি হয়েছে। দ্বিতীয় বছরে আবার মুনাফা হয়েছে ২,২৫,০০০। তৃতীয় বছরে মুনাফা হয়েছে ৩,৪৫,০০০। যখন এখন আমাদের কি বাদ দিতে হবে? কর। কর কি বলে দিয়েছে? 30%। কর হার 30%। 30%। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যখন ক্ষতি হবে তখন কর নির্ধারণের প্রয়োজন নাই, কারণ আমরা আমাদের মুনাফার উপরই কর প্রদান করে থাকি। তাহলে ক্ষতির সময় আমরা কি করব না? কর নির্ধারণ করব না। ২,২৫,০০০কে 30% করো মুনাফা। দেখো কি বলেছে? কর দিতে হবে 30%। কিসের উপর দিব? আমরা মুনাফার উপর দিব। তাহলে ২,২৫,০০০কে কর দিতে হবে 30%। সেটা করো, সেটা আসবে হচ্ছে ৬৭,৫০০ টাকা। ৬৭,৫০০, ঠিক আছে? আর ৩,৪৫,০০০কেও যদি 30% করা হয় তাহলে আসবে ১,০৩,৫০০। ১,০৩,৫০০। সবার কাছে নিশ্চয়ই ক্যালকুলেটর আছে, তো তোমরা এটা করে নাও। তারপর কি হবে? এটা বিয়োগ করো, ঠিক আছে? ২,২৫,০০০ থেকে ৬৭,০০০ বিয়োগ করো, তাহলে কি আসে? ১,৫৭,৫০০ আসবে। ১,৫৭,৫০০। আর ৩,৪৫,০০০ থেকে ১,০৩,৫০০ বাদ দিলে আসে ২,৪১,০০০। ২,৪১,৫০০, ঠিক আছে? এই যেটা কর দেওয়ার পর যা আসে সেটাই হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা বা ক্ষতি, ঠিক আছে? এই যে একটু আগে আমি বলেছিলাম যে গড় মুনাফা হার নির্ণয়ে তোমাকে কি লাগবে? প্রথমে গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা আমরা কীভাবে পাবো? মোট নিট মুনাফা দ্বারা পাবো। তাহলে এই যে দেখো পেয়েছি আমরা নিট মুনাফা ১, ২, ৩, এই তিনটাকে যখন যোগ করব তাহলে তখনই কি হবে? মোট নিট মুনাফা হবে। এই যে মোট নিট মুনাফা পেয়ে গেছি না আমরা, ঠিক আছে? তো এই অঙ্কটা করার সময় তোমাদের উদ্দীপকটা খুব ভালোভাবে প্রশ্নটা করতে হবে। প্রশ্নে সব কিছু দেয়া থাকে। প্রথমে আমাদের কি করতে হবে? বিক্রয় খুঁজে বের করতে হবে। বিক্রয় আমাদের প্রশ্নে দেয়া থাকে, ঠিক আছে? এবং প্রকল্পটা কত বছর মেয়াদী সেটা জানতে হবে। যদি ৩ বছর হয় তাহলে ৩টা ঘর করব, যদি ৫ বছর হয় ৫টা বছরের সংখ্যা থাকবে। যদি ৪ বছর হতো তাহলে 4টা আমরা করতাম, তাই না? এখন কি করতে হবে? বিক্রয় থেকে যাবতীয় খরচ বাদ দিতে হবে। এই যে বিক্রয় থেকে আমাদের প্রথমে বাদ দিতে হবে চলতি খরচ। চলতি খরচ কোথায় পাবো? এই যে প্রশ্নে দেয়া থাকবে চলতি খরচ বিক্রয়ের কত % বা চলতি খরচ উল্লেখ করে দেওয়া থাকবে। তারপর হচ্ছে বাদ দিব স্থায়ী খরচ, এটাও আমরা পেয়ে যাব এখানে। যদি না থাকে প্রশ্নে তখন আর স্থায়ী খরচ আমরা দিব না, আর যখন প্রশ্নে থাকবে তখন দিতে হবে, ঠিক আছে? তারপর আমরা বাদ দিব অবচয়। অবচয় নির্ণয় যদি করে দেয় প্রশ্নে তাহলে তো সমস্যাই নাই। এই যে অঙ্কটা আমি আজকে করছি সেটাতে কিন্তু অবচয় নির্ণয় করে দেয়া আছে। যদি না থাকতো তাহলে আমাদের কি করতে হতো? বিনিয়োগ বিয়োগ অবশিষ্ট মূল্য ভাগ বছরের সংখ্যা। এই অবশিষ্ট মূল্যের কয়েকটা নাম আছে, অবশিষ্ট মূল্য, উদ্ধার মূল্য, এসব কিছু কিন্তু একই, বা ভগ্নাবশেষ মূল্য,
ঠিক আছে, তাহলে আমাদের কি কি করতে হবে? বিক্রয় থেকে প্রথমে চলতি খরচ বাদ দিতে হবে, তারপরে আমরা বাদ দিব স্থায়ী খরচ, তারপর বাদ দিব অবচয়, এরপরে আমরা পাবো মোট নিট মুনাফা, এরপর আমরা বাদ দিব কর, এই কর বাদ দেওয়ার পর পাবো মোট নিট মুনাফা। ঠিক আছে, এখন মোট নিট মুনাফা যে পেয়ে গেছি আমরা, এখন আমরা বের করব গড় নিট মুনাফা, কারণ গড় মুনাফার হার নির্ণয় করতে গেলে আমাদের গড় নিট মুনাফা লাগবে। ঠিক আছে, তাহলে এখন আমরা বের করি গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা আমরা কিভাবে পাবো? এই যে যতগুলো বছরের নিট মুনাফা আছে সব যোগ করতে হবে। তো প্রথম বছর তো আমাদের মুনাফা হয়নি, ক্ষতি হয়েছে, তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে লিখি ক্ষতির পরিমাণটা 1,57,500 যোগ 2,41,500। ঠিক আছে, আর কয় বছরের? 1, 2, 3, 3 বছরের মেয়াদি প্রকল্প। তাহলে এই দুইটা যোগ করে এটা বিয়োগ করে 3 দিয়ে ভাগ দাও, দেখো কি আসে। ততক্ষণ আমরা দেখি যে তোমাদের লেখাটা বোঝা যাচ্ছে কিনা। মনে হয় বোঝা যাচ্ছে। আজকে ক্লাসটা আমি আরেকবার নিচ্ছি, কারণ গত ক্লাসটা তোমাদের দেখা যাচ্ছিল না, আশা করছি আজকে দেখা যাচ্ছে। তাহলে তোমরা কি এতক্ষণে নিশ্চয়ই যোগ বিয়োগ করেছো? করে আমাকে জানাও যে এটা আসলে কত। প্রথমে এই দুইটা যোগ করবা, এটা বিয়োগ করবা, তারপর 3 দিয়ে ভাগ দিবা, দেখো কত হয়। সম্ভবত 1,08,000 হবে। 1,08,000 টাকা। ঠিক আছে, আচ্ছা তোমাদের যদি প্রশ্নটা তোলা হয়ে গেছে আশা করি, তাহলে আমি এই জায়গায় বাকি অংশটুকু করি। আমার তো তোমরা খাতার নিচে নিচে অবশ্যই করবে, যেহেতু আমার বোর্ডের নিচে তো আর যাওয়ার সুযোগ নেই, আমি পাশে করে দিচ্ছি। ঠিক আছে, গড় নিট মুনাফা বের করেছি, এখন আমাদের গড় বিনিয়োগ বের করতে হবে। গড় বিনিয়োগ আমরা কিভাবে বের করব? দেখো সূত্রটা দেয়াই আছে, আমি যদি এটা নিচেই করি, গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ যোগ অবশিষ্ট মূল্য। এই অঙ্কে অবশিষ্ট মূল্য দেয়া নাই, যদি কোনো অঙ্কে থাকে তখন কিন্তু এই অবশিষ্ট মূল্যটা যোগ করতে হবে। আমি নেক্সটে দেখি এরকম একটা গাণিতিক সমস্যা আছে যেটা অবশিষ্ট মূল্য আছে, অবচয় বের করে দেয়া নাই, এরকম একটা অঙ্ক আমরা করব নেক্সটে। ঠিক আছে, তো প্রারম্ভিক বিনিয়োগ আমরা জানি। তোমরা যদি একটু অঙ্কটা তুলে ফেলতে তাহলে হয়তো আমাদের সুবিধা হতো। 20 লক্ষ টাকা অবশিষ্ট মূল্য, এটা নাই, তাহলে আর আমরা অবশিষ্ট মূল্য আর কোথায় পাবো? ঠিক আছে, তারপর 2 দিয়ে যদি ভাগ দিই 20 লক্ষকে, তাহলে আসবে 10 লক্ষ টাকা। ঠিক আছে, এখন গড় মুনাফার হার নির্ণয়ের জন্য কোন দুইটা জিনিস প্রয়োজন? গড় নিট মুনাফা আর গড় বিনিয়োগ। এই দেখো গড় নিট মুনাফাও পেয়েছি, গড় বিনিয়োগও পেয়েছি। তাহলে আমি করে ফেলি গড় মুনাফা হার সমান গড় নিট মুনাফা কি বের হয়েছে আমাদের? এই যে দেখো গড় নিট মুনাফা বের হয়েছে 1,08,000 টাকা। ঠিক আছে, আর গড় বিনিয়োগ বের হয়েছে এই দেখো 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। আর যেহেতু হার বের করবো তাহলে 100 দিয়ে গুণ। তাহলে তুমি 1,08,000কে 10 লক্ষ দিয়ে ভাগ দাও, এরপর 100 দিয়ে গুণ করো, তাহলে কি আসবে? আসবে 10.80%। ঠিক আছে, এইটা গড় মুনাফা হার পদ্ধতি নির্ণয়ের সবচেয়ে সহজ একটি গাণিতিক সমস্যা। আজকে যেহেতু প্রথম ক্লাস, সবচেয়ে সহজটা করলাম।
এরপরে আরও জটিল কিছু বিষয় আসবে, যেমন অবচয় নির্ণয় করে দেওয়া না থাকলে অবচয় নির্ণয় করতে হবে, কোনোটা অবশিষ্ট মূল্য থাকবে বা কোনোটা দুটি প্রকল্প থাকবে। নেক্সট ক্লাসে আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি করে আমরা নিট মুনাফা পর্যন্ত পৌঁছাবো। প্রথমেই তোমাদের যেই প্রশ্নটা থাকবে সেখানে বিক্রয় পরিমাণ দেওয়া থাকবে, বিক্রয় থেকে আমাদের কি বাদ দিতে হবে মনে রাখতে হবে, কিন্তু সমস্ত ধরনের খরচ কী কী খরচ, চলতি খরচ বাদ দিব, তারপর আমরা বাদ দিব হচ্ছে স্থায়ী খরচ, তারপর বাদ দিব অবচয়। এই তিনটা জিনিস বাদ দেওয়ার পর আমরা পেয়ে যাব হচ্ছে কর পূর্ববর্তী মোট মুনাফা বা ক্ষতি। এখান থেকে আমরা কর দিব, কর বাদ দিব, কর বাদ দেওয়ার পর পেয়ে যাব হচ্ছে নিট মুনাফা বা ক্ষতি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কোথায় পাবে হচ্ছে যে প্রশ্নটা আমি দিয়েছিলাম সেই প্রশ্নতেই এগুলো উল্লেখ থাকবে, ঠিক আছে। সেই জিনিসটাই এই ছকের মাধ্যমে আমি দেখিয়েছি। এখানে এটা একটা ছক, এখানে যে প্রশ্নটা ছিল সেখানে ছিল প্রথম বছরে 2 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে 7 লক্ষ, তৃতীয় বছরে 9 লক্ষ। এখান থেকে কি প্রশ্নে দেওয়া ছিল চলতি খরচ বিক্রয়ের 40%, আমরা এগুলোর 40% করে এটা পেয়েছি। এরপর আমরা বাদ দিয়েছি স্থায়ী খরচ 95,000 টাকা, স্থায়ী খরচ স্থায়ী প্রতি বছরেরই 95,000 টাকা, ঠিক আছে। এরপর আমরা বাদ দিয়েছি অবচয়, অবচয় এই অঙ্কে নির্ণয় করে দেওয়া ছিল, সেটা ছিল 1 লক্ষ টাকা, সেটা আমরা বাদ দেওয়ার পর পেয়েছি কর পূর্ববর্তী মোট মুনাফা বা ক্ষতি। এখান থেকে আমরা কর বাদ দিয়েছি, আমি বলেছি যে ক্ষতি হলে কর নির্ধারণের প্রয়োজন নাই, ঠিক আছে। এরপর হচ্ছে দ্বিতীয় বছর তৃতীয় বছর কর নির্ধারণ করা হলো। এরপর যেটা পেয়েছি সেটা হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। এই নিট মুনাফাগুলো যোগ করে 3 বছরের সংখ্যা বা মেয়াদ দিয়ে যখন আমরা ভাগ দিব তখনই আমরা গড় নিট মুনাফা পেয়ে যাব, কারণ আমাদের সূত্রে গড় মুনাফা হার নির্ণয় সূত্রই হচ্ছে গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ। এই যে আমরা বিনিয়োগও গড় বিনিয়োগও পেয়ে গিয়েছি, গড় নিট মুনাফাও পেয়েছি, তারপরেই কিন্তু আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়েছিল। তো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।